ক্লাস 12 ভাত গল্পটি আমি যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে উৎসব তথা উৎসব নাইয়া ভাতের হুতাশে 2.5 মণ কাঠ কেটে ফেলেছে। অর্থাৎ ওই যে 5টা গাছের কাঠ, প্রতিটি গাছের কাঠ 2.5 মণ করে কাটা হয়ে গেছে কেবলমাত্র ভাতের তাড়নায়। তার মানে অভুক্ত এই মানুষটির যে ভাতের কি ধরনের আকাঙ্ক্ষা, কি মাত্রায়, সেটা আমরা যেন উপলব্ধি করতে পারি যে তার অশক্ত দেহ নিয়ে, মানে দীর্ঘদিনের নিরন্ন মানুষটি ভাতের আকাঙ্ক্ষায় এই কাজটা করেছে। তো তার দেহ তার সাথ না দিলেও সে কিন্তু মনের যে তাড়না, সেই তাড়নাতেই কিন্তু 2.5 মণ করে কাঠ কেটে ফেলেছে। এটা লক্ষণীয়। এরপরে দেখো, 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। 5 ভাগে কাঠ কেন? 5 রকমের কাঠ সেটা দালানে রেখে আসছে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। কাঠ কাটার ফলে যে উঠোনটা অপরিষ্কার হয়েছে কাঠের কুচিতে, সেইগুলো সব ঝাড় দিয়ে সে তুলে দেয়, পরিষ্কার করে দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়। বড় পিসিমা এ বাড়ির সর্বময়ী কর্ত্রী, তাই তাকেই জিজ্ঞাসা করছে, তাকে দেখতে পেয়ে। মা, বাইরে যেয়ে বসবো? মা বলে সম্বোধন করে বাইরে গিয়ে বসবার অনুমতি চাইছে। বড় পিসিমা তখনই জবাব দেয় না। কেন দেয় না তার কারণ পরেই আমরা পাচ্ছি। কেননা তান্ত্রিক হঠাৎ হুং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। মানে তান্ত্রিকের এহেন মন্ত্র উচ্চারণ চলছে যে বড় পিসিমা কোনো কথাই বলেননি। এবং কি করছে তান্ত্রিক, যেটা করে আর কি, এই সমস্ত মন্ত্র উচ্চারণ করে রোগকে বশীভূত করে সুস্থ করার যে পরিকল্পনা এই ধরনের প্রথায় রয়েছে, সেটারই কাজ করছে তান্ত্রিক। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করে দেন। তো একই সঙ্গে এই তান্ত্রিকের এই প্রক্রিয়া চলছে। এবার একই সঙ্গে দেখা যাচ্ছে ওপর থেকে নার্স নেমে এসে বলল ডাক্তারকে কল দিন। মানে সঙ্গে সঙ্গে নার্স নেমে আসছে। আমরা আগেই পেয়েছি যে নার্সকে সেখানে বসিয়ে বড় বউ নেমে গিয়েছিল। তো এবার নার্স কেন নেমে এসেছে? না, প্রয়োজন হয়েছে, মানে আপৎকালীন খুব জরুরি অবস্থা, কেন ডাক্তারকে কল দিতে বলছেন। তার মানে অবস্থা আরও খারাপ হয়ে গেছে সেই বুড়ো কর্তার। এবার কি দেখা যাচ্ছে, বড় মেজ ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। কেন? নার্স নিচে নেমে এসেছে, ডাক্তারকে কল করার কথা বলছে, সেই জন্যই হয়তো এরা সেই যজ্ঞ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। বাসিনী সে পিসিমা যেটা বলতে পারেননি, সেইটা বাসিনী বলে দিচ্ছে উৎসবকে যে বাইরে গিয়ে বসতে। মন্তর না, মন্তর বললে বটে। এবার কি বলছে বাসিনী? না, মন্তর বললে বটে, যেমন হাকুর পারলে অমনি কর্তা টান নিলে। মানে এমনই মন্ত্রের এমনই মানে প্রভাব যে বুড়োকর্তার একটা কিছু তার মধ্যে প্রভাবিত হয়েছে। বুড়োকর্তা টান নিলে মানে কিছু একটা তো প্রভাব পড়েছে, যার জন্য নার্স নেমে এসেছে। সেটা খারাপের দিকেই, এটা বলা বাহুল্য যে খারাপের দিকেই সেটা, কিন্তু প্রভাবটা পড়েছে, সেইটাই আর কি বাসিনী ওইভাবেই ব্যঙ্গ করে বলছে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাচড় করে বেইরে এলো। অর্থাৎ ব্যাধিটা হাঁচড় পাচড় করে বেইরে আসছে, মানে সেই ব্যাধি বার করার জন্যই তো এত সব পরিকল্পনা বা এই প্রক্রিয়া চলছে। তো সেইটাই বাসিনী বলছে, চ্যান করবে তো করে নাও কেন, মানে এবার স্নান করে, মানে ব্যাধি যদি বেরিয়ে যায় তাহলে তো সব দিক থেকে শান্তি, কাজেই স্নান করে এবার খাবারের বন্দোবস্ত হবে। তো এখন চান করবো নে,
কাকে বলছে এটা? উৎসবকে। উৎসব তার উত্তর দিচ্ছে যে এখন সে চান করবে না, কারণ মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। মাথায় যদি জল পড়ে তাহলে পেট আরো আরো সেই চঞ্চনিয়ে যে খিদে সেইটা পেয়ে যায়, কাজেই স্নান করবে না বলে জানাচ্ছে উৎসব নাইয়া। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। হ্যাঁ, আগেই আমরা পেয়েছি যে মন্দির সংলগ্ন বাড়ি। তো বাইরে এসে শিব মন্দিরের চাতালে বসেছে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! মানে উৎসব সবকিছুই যেন অবাক হয়ে সেটা দেখছে, তার কাছে সবই অভূতপূর্ব। এবং এসব নাকি বাদার দৌলতে, বলছে এইসব সমস্ত কিছুই, এদের যে যা কিছু সম্পত্তি সবই তাদের বাদা, অর্থাৎ এই চাষযোগ্য যে জমি যেখানে চাষ হয় সেই সমস্ত কিছুই সেই থেকে, মানে এটা হয়তো আয়ের উৎস, সেই হিসাবেই বলা হচ্ছে যে আয়ের উৎস, সেই জন্যই বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন, ভাত পেটে পড়েনি। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। বাদাটা কোথায়? অর্থাৎ কিনা যে বাদার তার ছিল, তার যে ভূমিটা ছিল সে তো চলে গেছে। কাজেই এদের যে বাদা রয়েছে সেই বাদাটা কোথায়, সেটার মানে বাদার সঙ্গে যে এই মানুষটার একাত্মতা বোধ, সেটা কার বাদা, সেটা সেটা বড় প্রশ্ন নয়, বাদাটাই বড় প্রশ্ন, যেখান থেকে এই আয়ের উৎস। তো সেইটা খুঁজে বার করবে। ভাত খেয়ে নিলে, শরীরে শক্তি পেলে তবেই তো সেই সন্ধান করা যাবে বলে সে মনে করে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। হ্যাঁ, তাদেরও বলবে যে যারা এরকম ভূমিহীন হয়ে গেছে, যারা আশ্রয়হীন হয়ে গেছে, তারই মতো তাদেরকে বলবে। একটা গল্প কথা আর কি হবে সেটা। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। তাদের একটা আলোচনা শুনছে উৎসব, যে তারা বলছে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, মানে এই হোম করে কোনো লাভ নেই, মানে অনর্থক, এটাই বোঝাচ্ছে। কি ফালতু? আরেকজন জিজ্ঞেস করছে, বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। মানে যথেষ্ট বয়স হয়েছে, হোমযজ্ঞ করে তাকে বাঁচিয়ে রেখেই বা সে কতটুকু দিন সুস্থ শরীরে বাঁচবে? এ যাত্রায় যদিও বা বেঁচে যায় তো কতদিনই বাঁচবে? কাজে এগুলো করার কোনো মানেই হয় না। উৎসব চোখ বোঝে, তার চোখ বুজে আসছে, ক্লান্তিতে এত খাটুনি হয়েছে। এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না? মানে এত, মানে এই রকম আয়োজন, এর পরেও কি বুড়োকর্তা বাঁচবে না? এই প্রশ্ন কিন্তু ওঠে। কি কাণ্ড! মাতলা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্ননী ছোট খোকা অনেক দিন বাঁচে। বলছে মাতলা যদি ওইভাবে তার ভয়ঙ্কর গ্রাসে তার স্বজনকে কেড়ে না নিত, তাহলে তারাও তো অনেক দিন বাঁচতো। কেন, তাদের জীবনটা তো সবে শুরু হয়েছিল বাচ্চাদের, এবং স্ত্রী বা কত বয়স তার। তো তাদের তো বাঁচবার কথা ছিল, কিন্তু তারা তো বাঁচেনি। উৎসবের চোখের কোলে জল গড়ায়, সে কথা মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে উৎসব তার স্মৃতি রোমন্থন করছে এবং স্মৃতিপথে হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে। তো সেইটা ভেবে, সেই স্মৃতি রোমন্থন করে তার শুধুই সেটা তাকে পীড়া দিচ্ছে, তাকে দুঃখ দিচ্ছে। চোখের কোলে জল গড়াচ্ছে। ভাত খাবে আজ উৎসব, এই বড় আকাঙ্ক্ষিত, পরম কাঙ্ক্ষিত ভাত সে পাবে আজকে, সেই কথা ভাবছে। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? অর্থাৎ এই যে ভাতের আকাঙ্ক্ষায় যে তার, মানে প্রেত বলতে তার যে সত্তা, মানে যে মানবিক সত্তা যে কোথাও একটা হারিয়ে গেছে, মানে ভাতের হুতাশে, ভাতের তাড়নায়, সেই জন্যই তাকে প্রেত বলা হচ্ছে। এবং আবার এই ভাত খেয়ে সেই যে সত্তা, সেই সত্তায় সে আবার প্রত্যাবর্তন করবে। তো এই কথা বলা হচ্ছে। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। স্বাভাবিক, খুব স্বাভাবিক, স্বজন হারার যন্ত্রণা, সে তো স্বাভাবিক, মানুষকে খুবই পীড়া দেয়। তো চোখে জল আসছে। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী।
অন্নই লক্ষ্মী বলছে। ঠাকুমা বলতো, ঠাকুমার কথা মনে হচ্ছে যে ঠাকুমা বলতো অন্নই লক্ষ্মী, সে কথা মনে হচ্ছে বারবার। ঠাকুমা বলতো রন্ন হলো মা নক্কি, অর্থাৎ এই যে উপভাষা সেখানকার আঞ্চলিক ভাষা, সেটা ঠাকুমার মুখেও সেই ভাষারই প্রকাশ যে রন্ন হলো মা লক্ষ্মী, মানে অন্ন হলো মা লক্ষ্মী, এটাই বোঝাচ্ছে। কি হে, কাঁদছো কেন? এবার তারা প্রশ্ন করেছে উৎসবকে। আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ, মানে নিজের যে কথা সেটা সে বলল, জানালো যে ঘরের মানুষ আর নেই, সেই আবাদ থেকে আসছে সে, এবং সব শেষ হয়ে গেছে ঝড় জলে, সে কথাই সে জানালো। ও, তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই, ঘুমো এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। তার কথা শুনে তারা বোঝে এবং তাকে আর বিরক্ত করা সমীচীন মনে করে না, এবং তাকে ঘুমোতে বলে, এবং উৎসবও সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। এর পরের অংশ আমি পরের ভিডিওতে বলছি।